নমস্কার, রাজামুনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। রথটা দেখে বুঝতেই পাচ্ছেন ব্লগটা আমি রথযাত্রাকে নিয়েই করছি। তবে সেটা রথযাত্রার দিনেরই রথ, এটা আমার আর ব্লগটাও। আর অনেক দিন পর ব্লগ দিলাম, সেই কারণে ভেরি সরি। তবে আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। আর এই বছরটা না এমন বিচ্ছিরিভাবে শুরু হয়েছে, একটার পর একটা মৃত্যু যেন মনটাকে না একদম আরও বিষণ্ণ করে দিচ্ছে। না পারছি মন দিয়ে কাজ করতে নিজের, না পারছি এক ব্লগ বানাতে, না কিছু ভালো লাগছে। প্রতিদিনই একটা না একটা করে মৃত্যুর খবর, আর নেওয়া যাচ্ছে না, সত্যি আর নিতে পারছি না। ভাবতে পারিনি এই বছরটা এরকম করে হবে। যাকে যেহেতু রথযাত্রা, সেই জন্য রথটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা বাঙালিরা তো যেখানেই খারাপ মানে খালি কিছু পাই সেখানেই সব কিছু ঢুকিয়ে রেখে দিই, রথের ক্ষেত্রেও তাই। তবে এই রথটা না আমি আগের বছর কিনেছিলাম ঘোলা থেকে, সোদপুর। এবার সেরকম না রথ দেখতে পেলাম না, কি জানি হয়তো খুঁজিনি, কারণ আমার অলরেডি রথ আছে সেই কারণে। এত বড় রথটা কি বলবো, আগের বছর আমি 1300 টাকা দিয়ে রথটা কিনেছিলাম। আমার একটা মানে চাইছিল তো অনেক, কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর এই যে ঠাকুরের ওখান থেকে টাকাও পেয়ে গেলাম, ভালোই হলো। গঙ্গা জলে গঙ্গা পুজো করবো, ঠাকুরের টাকা দিয়ে ঠাকুরের ব্যবস্থা হয়ে যাবে। আর এইখানটাতে ওই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা জ্বর হয়েছিল তাই শুয়ে রেখেছিলাম। রথের আগের দিন ওনাদেরকেও উঠিয়ে আবার তাদের সিংহাসনে বসাবো। আর পুজো মানেই না এক গাদা কাজ, ভাবি তো প্রচুর কিছু করব কিন্তু করে উঠতে পারি না। এই যে প্রিন্সকে বললাম একটুখানি আমাকে সবজির বাজার করে এনে দাও, যেহেতু জগন্নাথ দেবের, এই জন্য সব কিছু আলাদা করেই করতে হবে। ওই 5 রকম ভাজা করব, কুমড়ো রয়েছে, বেগুন রয়েছে, আলু ভাজবো, আর ওই পটল ভাজবো, আর ঢ্যাঁড়স ভাজবো, তাহলেই হয়ে যাবে। বেশি কিছু করব না। আর ওই ফল দিয়ে দেবো, একটু ডালিয়া করব, সুজি করব, আর লুচি, ব্যাস। মিষ্টি এনেছে, যতটুকুনি আমি করতে পারি। তবে আমার মনে হয় মন থেকে যদি তুমি ভগবানকে কিছু দাও, ভগবান সেটা নিশ্চয়ই গ্রহণ করবে। আর তার সাথে এই যে আমার গোপালের ড্রেসটা বের করলাম, খালি জগন্নাথ দেব সাজবে, গোপাল সাজবে না, হতে পারে? এটা আমার 2 গোপালের ড্রেস। আর সাথে এটা হচ্ছে আমার ওই রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণের ধুতি, শাড়ি সব বের করছি আজকে পরাবো বলে। এটা লক্ষ্মীর জামা বা শাড়িও বলতে পারো, জামা না শাড়ি। আর তার সাথে হচ্ছে জগন্নাথ দেবেরও সব কিছু বের করছি, এইখানে ওনাদেরকে বসাবো পদ্ম ফুলের মতো করে। আর এইগুলো হচ্ছে জগন্নাথ দেবের ড্রেস। তবে এবছর আর ড্রেস কেনা হয়নি, তাই আগেরগুলোই পরাবো। আর এত ড্রেস না কি বলবো, কত ফেলে দিতে হয়। যাই হোক, এখন একটু চা করে খেয়ে নিই, কেননা এরপরে তো আর কিছু খাবো না, সেই জন্য চাটা একটু লাগে। আমি অত চা লাভার নই, কিন্তু যেহেতু কিচ্ছু খাবো না, একটু এনার্জি বুস্ট করার জন্যই চাটা একটু খাওয়া। তাও তখন ঘড়িতে কটা বাজে, 9টা, 9:30 তো বাজেই যখন আমি চা করছিলাম। এই যে চা হয়ে গেল। আর একটু চাটার সাথে টিভি না দেখলে আমার একটু চলে না, সেই জন্য আমি একটু টিভিও দেখতে বসে গেলাম। আর কি করা যাবে। এই যে, আর ওইখানে অ্যানি বসে আছে ওর বাবার সাথে। সব থেকে বড় কথা, পুজো করব করব ভাবি, কিন্তু যখনই করার কথা মনে পড়ে না, খুব একটা টেনশান হয়। আর বলতে না বলতেই সব কিছু কেটে কুটে রেখে দিলাম।
কেননা একার হাতেই সব কিছু। আর এই 3 রকমের আম দেব আর কলা। আর ওই যে ময়দা মাখছিলাম লুচি করব, আর অন্যদিকে একটুখানি ডালিয়া করব, আর সুজি করব, আর করব হচ্ছে একটুখানি বাঁধাকপি। ঠাকুরের খাবারটা বসানোর আগে একটুখানি নমস্কার করে নিলাম। যতই হোক অগ্নিদেবকে একটু নমস্কার না করলে না যেন মনে হয় আমার রান্নাটা ঠিক মতো হচ্ছে না। ওই একটা বলা যেতে পারে একটা মানসিক প্রশস্তি। এটা আমি করি যখন বাড়িতে কোনো লোক আসে বা যখন ঠাকুরের কোনো ভোগ রান্না করতে যাই, তখন আমি করি। আর এই যে ফরচুনের সুজি দিয়েই আপাতত শুরু করলাম ঠাকুরের রান্না করা। আর আলাদা করে গ্যাস আমি করি না, গ্যাসটাকেই ভালো করে মুছে নিয়ে তারপরে করি। আর এই যে সব বাসনগুলো ঠাকুরেরই বাসন বলে তো, আগুনে কোনো পাপ নেই। আমার মনে হয় কোনো কিছুতেই কোনো পাপ নেই, জানেন তো। যদি আমার মন পরিষ্কার হয় আর আমি মন থেকে যদি ঠাকুরকে দিই, তাহলে ঠাকুর কিন্তু সেটাই গ্রহণ করবে, তাই কি না বলুন? যদি আমার সাথে একমত হন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুজো করব একটা মনে আনন্দ থাকে, তারপরেই না টুকুস করে হয়ে যায়। তবে এই রথযাত্রাতে আমি জানেন তো বাড়িতে 56রও বেশি ভোগ দিয়েছিলাম। সেটা প্রায় 65 থেকে 70 হয়ে গেছিলো। 70 রকমের ভোগ হয়েছিল, সবাই দিয়েছিল। যদি কোনোদিনও পারি সেই ছবি আমি নিশ্চয়ই আপলোড করব আমার ব্লগে। যদি আজ থেকে 2-3 বছর আগেকার, আমার আরেকবারও ইচ্ছে আছে ওনাকে সেই ভোগ দেওয়ার। যদি দেবতা চান, প্রভু চান, তাহলে আমি আবার বানিয়ে দেবো। সবাইকার অনেক রকম ইচ্ছে থাকে, আমার এই ইচ্ছেটা বড্ড মন টানে যে আমি ঠাকুরের জন্য কিছু করব। আর এখন সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আবার একটু ঘি দিয়ে দিলাম, ওই যে সুজিটা। আর যেহেতু আমাদের 3টে কুকটপ আছে, সেই কারণে না টুকটুক করে আমি সবগুলো কুকটপেই আমি রান্নাগুলো বসিয়ে নিয়েছিলাম, নয়তো অনেকটা সময় লাগতো। একদিকে সুবিধা হয়েছে, বিশ্বাস করুন আমার বেশিক্ষণ লাগেনি। আমি ঠাকুরের প্রসাদ বা ভোগ বানানো শুরু করেছি 2টো নাগাদ, আর আমার ভোগ সব তৈরি হয়ে গেছে ওই 4:15-20 মধ্যে। ওখানে সুজিটা হতে হতে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন দিয়ে। তবে হ্যাঁ, সবজিগুলো কেটে দিয়েছে প্রিন্স। ও কেটে না দিলে আমি পারতাম না, ও খুব সুন্দর করে কেটে দিতে পারে। আর এই যে, আর এদিকে আমি ঠাকুরকে এখন বসাবো, পুজো করব, অনেক কাজ। সবে তো একটা দিকে আমার ভোগের কিছুটা পোরশন হয়ে গেছিলো, এবার বাকি কাজও করতে হবে। জগন্নাথ দেবকে বসাবো, তারপরে তারকে জামা পরাবো, অনেক কাজ। পুজো করবো বললেই তো হয় না, পুজো করতে অনেক টাইম লাগে। শুধু জগন্নাথ দেব, সাথে গোপালও আছে, তারপরে রাধাকৃষ্ণও আছে, সবাইকেই সাজাতে হয়, তাই না? আর আমার পুজো করতে খুব ভালো লাগে, জানেন তো। হয়তো অত গুছিয়ে আমি কাজ করতে পারি না, কিন্তু সবসময় চেষ্টা করি একটুখানি নিজের মতো করে পুজো করার। এটা আমার একটা শখ বলতে পারেন। আর এই যে এখন একটা পাথরের বাটিতে জগন্নাথ দেবকে বসালাম, এবার ওনাকে স্নান করাবো, করিয়ে এবার ওনাকে জামা কাপড় পরাবো। ওই যে স্নান করাচ্ছি, যেরকম করে পারি নিজের মতো করেই আমি করি। না আমি পাঁজি দেখি, না আমি গুগল দেখি, কোনো কিছুই না। আমার মনে হয় আমি যেটা নিজে ভালো বুঝবো আমি সেটাই করব, কিন্তু আমি মন থেকে করব। আর ঘর দুয়ারের যা অবস্থা হয়ে আছে কি বলবো। আসলে ওই যে বাড়িটা চেঞ্জ করেছিলাম না, এখনও 2-3টে জিনিসপত্র কিনতে হবে, জানেন তো। যেমন আমাকে এখন একটা আলমারি কিনতে হবে, একটা শোকেস মতো কিনতে হবে। যতক্ষণ ওইগুলো কিনে উঠতে পারছি ততক্ষণ আমার ঘরের এই রকম দশাই হয়ে থাকবে। মুকুটটা দিয়ে জগন্নাথ দেবকে
বসানোর চেষ্টা করলাম, কিন্তু বসানো গেল না। ওপরটা না একটু ছোটোই বলা যেতে পারে, সেই জন্য ওপরটাতে আর জগন্নাথ দেবকে মুকুট পরানো গেল না। ওই ওপরে জগন্নাথ দেবকে বসালাম, আর ওই মাঝখানটাতে সুভদ্রা আর বলরাম। আর হচ্ছে সুভদ্রাকে হয়ে গেছে, এবার বলরামকে ড্রেস পরানো চলছে। এরকম সুভদ্রা আবার উল্টো পড়ে গেল, দেখছে অবস্থা এখন। আসলে আমার না ছোটোবেলায় এত রথ টেনেছি, আর আমার এত রথ টানার শখ, এখনও যেন মনে হয় যে রথের দড়ি দেখলেই টানি, আর আমার খুব ভালো লাগে। আর সেই কারণেই হয়তো জগন্নাথ দেবও আমার বাড়িতে এসেছেন। জগন্নাথ দেবকে শুধু সাজালে তো হবে না, এবার বাকিদেরকেও সাজাতে হবে। পুজো করতে যতক্ষণ সময় লাগে, এবার ওই প্রিন্স এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। কেননা যখন হয়তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা কারোর মুখ ঠিক করে দেখা যাচ্ছিল না। যদিও অত জাঁকজমক করে কিছু করিনি, কিন্তু যতটুকুনি করেছি প্রভুর জন্য মন থেকে করেছি, এইটুকুনি বলতে পারি। আর প্রতি বছর তো জগন্নাথ দেব ভবানীপুর যেত, এবার আর ভবানীপুর যাচ্ছে না, এবার যাবে হচ্ছে সোদপুর। আর তার জন্য আমার বৌদি, ভাইপো, এক দিদি সবাই আসছে, ফোন করে বলল যে আমরা আসছি। একটু মনটা খারাপ লাগছিল যে জগন্নাথ দেব চলে যাবে, আমার সিংহাসনটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, যাচ্ছে তো তার মাসির বাড়ি, মামার বাড়ি। কিন্তু আমার বৌদি আমাকে বলে বসলো, আমি আর তোর বৌদি নই, আমি তোর দিদি, তুই আমাকে দিদি বলে ডাকবি। কেন, বৌদি কি দিদি হয় না? আমি বললাম নিশ্চয়ই হয়। বলে তাহলে দিদি বলবি। বললাম আচ্ছা তাই হোক। আর এই যে এইদিকে গোপালকে আমি স্নান করিয়ে নিয়ে এবার সুন্দর করে গোপালকে ওর লাল জামাটা এবার পরাবো। গোপালের এত সুন্দর সুন্দর আমার কাছে জামা আছে না, কি বলবো। আর জামাগুলো না ফেলতে ভীষণ মায়া লাগে, বিশ্বাস করুন। এক একটা জামা প্রচুর টাকা দিয়ে কিনি, কারণ আমার খুব ভালো লাগে কিনতে। আর এই যে আমার ভোগ রেডি আছে, ডালিয়া আছে, ওই যে একটা আছে আলুর তরকারিও করেছিলাম, বলতে ভুলে গেছি। আলুর তরকারি করেছিলাম, বাঁধাকপি করেছিলাম, মিষ্টি করেছিলাম, হালুয়া করেছিলাম, লুচি করেছিলাম, আর ফল দিয়েছিলাম, আর রসগোল্লা দিয়েছিলাম। ফল রসগোল্লা এগুলো তো কেনা, বাট বাকি আমি নিজেই বানানোর চেষ্টা করেছি ঠাকুরের আশীর্বাদে। যাহা ওনারা গ্রহণ করিবেন তাহা ঠিক আমাদের হাত থেকে বানিয়ে নেবেন, আমি এতে খুব বিশ্বাসী। ওনারা চাইলেই সেটা সম্ভব, না চাইলে সম্ভব নয়। আর আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কেমন লাগছে রথে বসে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি না এই যে ভিডিওগুলো করি, আমি না বেশি এডিট করতে পারি না। ও আচ্ছা, আর ওই 5 রকম ভাজাও আছে, সেটাও বলতে ভুলে গেছি। আর ক্ষীর এনেছিলাম, গেছিলাম পূর্ব মেদিনীপুর, সেখান থেকে। আর এখানে রয়েছে মিষ্টি। আর এই যে আমার গোপালও রেডি, ব্যাস। আর বাকি ঠাকুরও মোটামুটি রেডি। সবাইকে এবার সাজানো চলছে, এবার খালি জামা কাপড়গুলো পরিয়ে দেবো। কেমন লাগছে আমার গোপালকে, গোপালকে কেমন লাগছে সেটা কিন্তু বলতে হবে না, তো গোপাল কিন্তু ভারী রাগ করবে। আর এটা হচ্ছে আমার মোটামুটি ঠাকুরকে দেওয়া প্রসাদ, আর লুচিটাও ভাজা হয়ে গেল, ব্যাস পুজোর আয়োজন কমপ্লিট। তবে আমার বাড়িতে তো আমার একটা মেয়ে আছে, জানেনই আপনারা, অ্যানি। ও কিন্তু ঠাকুরের কোনো প্রসাদে মুখ দেয় না যতক্ষণ না ওকে আমি দেব। ও জানে যে ঘন্টা বাজলে ও ঠিক একটা প্রসাদ পাবে, সেই জন্য দেখুন ওকে কিন্তু দেখতে পাবেন না। ব্যাস পুজো হয়ে গেল। আর এই যে আমার বৌদি, ভাইপো সবাই এসেছে, এবার রথ নিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে চললো তাদের বাড়ির উদ্দেশ্যে। আগে আমরা মামা বাড়ি বলতে বা মাসির বাড়ি বলতে রথকে এই ঘর থেকে ওই ঘরে বলতাম, কিন্তু এখন মাসির বাড়ি বলতে একদম গাড়ি করে, রথে করে জগন্নাথ দেব যায় সত্যিকারেরই মাসির বাড়ি।
এটা কি সৌভাগ্যের ব্যাপার না? আমার খুব এটা ভালো লাগে। আর এত সুন্দর করে যত্ন করে নিয়ে গেছে না, কি বলবো। ভগবান যেন ওনাদেরকে সবসময় এইভাবেই রাখে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবে। আর ওই যে হলুদ পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে আমার ভাইপো। আমার থেকে 12 বছরের ছোট হবে। আমাকে নাম ধরে ডাকে, কি বলবো, আবার বললে আমাকে বলবে তোকে আমাকে বলবি না, একদম পিসি বলতে। বললাম ঠিক আছে, তাই হোক। আর এই যে এবার রথ চললো তার মাসির বাড়ি সোদপুরে। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে না? আমার তো দারুণ লাগে রথ টানতে। এই যে লিফট থেকে নামিয়ে এবার আস্তে আস্তে করে এবার আমরা এগিয়ে চললাম। ঠিক যেমন করে ছোটোবেলায় আমরা রথ টানতাম, ঠিক তেমন করে একজন পেছনে ধরতো আর দুজন সামনে থেকে আমরা রথের দড়ি টানতাম। আমি আবার আমার ভাইপোকে বললাম, আর আমার একটু ভিডিও করে দে, আমিও একটু টানি। বললো হ্যাঁ টান। না, আমি একটু না টানলে কেমন লাগে না। আর রথ বলে একটু শাড়িও পরে নিয়েছিলাম, যদিও ভিডিওটা একটু ঘুরিয়ে দিয়েছে, তাও ঠিক আছে। আমাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওতে। হয়ে গেছে, এবার আমি ওকে বললাম যা গিয়ে তুই এবার গাড়িটা নিয়ে আয়। ব্যাস, ও গাড়ি নিয়ে চলে এলো। কিন্তু এখন এখানে প্রিন্স মেজারমেন্ট করছে, কিন্তু রথ ঢুকলো না। একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আমরা অনেক চেষ্টা করেছিলাম রথটাকে গাড়ির ভেতরে ঢোকানোর, কিন্তু অবশেষে হলো না। রথ যেতে চাইলো না, রথ না গিয়ে রথ রয়ে গেল আমার বাড়িতেই। তো তারপর ঠিক হলো আমরা সবাই গাড়িতে বসবো, জগন্নাথ বলরাম সুভদ্রা একে একে আমাদের কোলে বসবে। হয়তো ওনারা কোলেই বসতে চেয়েছিলেন, সেই কারণেই রথকে আর ওনারা গাড়িতে তুলতে দিলেন না। এই যে আমার ভাইপোর কোলে জগন্নাথ, সে ছবি তুলতে ব্যস্ত। সে বিশাল জগন্নাথের ভক্ত। একে একে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে কোলে নিয়ে নিলাম, কেননা রথ তো উঠলো না। আর প্রিন্স অন্যদিকে স্কুটার নিয়ে বা স্কুটি নিয়ে আসতে শুরু করলো। এই দেখো কেমন লাগছে আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে, বলো, জানাতে কিন্তু ভুলবে না। ব্যাস, এবার চললাম ওদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে আমরা পৌঁছে গেলাম অবশেষে সোদপুর। এবার সবাই শঙ্খধ্বনি দিয়ে উলু দিয়ে জগন্নাথ দেবকে ঘরে তুলছে। সত্যি সিংহাসনটা না এত আলোয় আলোকিত হয়ে গেছিল, কি বলবো। আর এই যে এটা হচ্ছে জেঠিমা, মানে আমার বৌমনির মা। আর এইখানে এবার প্রভু আসন গ্রহণ করবেন। কোথায় ছিলেন প্রভু, কোথায় গিয়ে উঠলেন। ব্যাস, আর কি। এবার একে একে প্রভু তাদের আসন দখল করতে শুরু করলেন। দখল নয়, মানে আসন গ্রহণ করতে শুরু করলেন। পম্পা বৌদি ঠিক করে পারছিল না বলে আবার রাজা গিয়ে একটুখানি হেল্প করে দিল অবশ্য। ব্যাস, তারপরে আর কি, এরপরে ঠাকুরমশাই এলো। আর এত এত ভোগ করেছিল, কি বলবো। সত্যি কথাই আমার জগন্নাথে মনে হয় একটু মুটকুও হয়ে গেছে এত ভোগের জন্য। আমি জানি না ভোগের ছবিগুলো তুলেছি কি না, আসলে এত বড় হয়ে যাচ্ছিল না ভিডিওটা। বেশি বড় করলে না আবার তখন কাটা যায় না, সেই কারণে আমি ছোটোর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করেছি। তবে সত্যি এত যত্ন করেছে সেটা না বললেই নয়।
প্রচুর ভোগ, প্রতিদিন এত ভোগ দিয়েছে, জগন্নাথদেব একটু হলেও মোটা হয়ে গেছে। যাকগে, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। এই যে এবার চলছে আরতি, ওই যে ভোগ নিবেদন করা হয়েছিল। আবার আসবো খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার এই রথযাত্রা স্পেশাল ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন।